লাঞ্চ টাইমে ফোন হাতে নিয়ে দেখে মায়ের অনেকগুলো কল এসেছে। সে কল ব্যাক করে। খাদিজা বেগম সোহেলকে সব খুলে বলে। সোহেল যেন এক্ষুনি হসপিটালে আসে। সোহেল মায়ের উপর খেপে পড়ল, হসপিটালে নিয়ে গেলে কেন? এখন কতগুলো টাকা যাবে হিসাব আছে তোমার? আমি আনতে চাইনি বাবা। ওই খাদিজা বেগমের কথা শেষ হওয়ার আগে সোহেল কল কেটে দেয়। বছর থেকে ছুটি নিয়ে সোহেল হসপিটালে গিয়ে দেখে মা অপারেশন থিয়েটারের সামনে বসে আছে। গিয়ে মায়ের পাশে বসে। মাকে জিজ্ঞাসা করলো, টাকা জমা করেছো? না, আমি টাকা কই থেকে পাবো? টাকা ছাড়াই ওরা সিজারে নিয়ে গেল। আশ্চর্য, ডালিয়াকে একজন মহিলা ডাক্তার সিজার করেন। ওই মহিলা ডালিয়ার বড় বোনের ননদ নাসিমা জাহান। উনি ডালিয়াকে চেনে, তাই টাকার অপেক্ষা না করে ডালিয়াকে সিজার করাতে নিয়ে যায়। অনেক জটিলতা পেরিয়ে ডালিয়া একটা ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেয়। নার্স বাচ্চাটিকে হাতে নিয়ে বাইরে এসে সোহেল আর খাদিজা বেগমকে হাসি মুখে জানান, কংগ্রেচুলেশন, আপনাদের ঘর আলো করে একটা ফুটফুটে পরি এসেছে। মা এবং বাচ্চা দুজনেই সুস্থ আছে। খাদিজা বেগম মুখ কালো করে বলল, কি মাইয়া হইছে? পেট কাটটা মাইয়া বাই করা লাগছে? হায় আল্লাহ! সোহেলের মুখ কালো। নাসিমা তার চোখ পড়ে যায়। কি বলছে এই মহিলা? মেয়ে হয়েছে বলে এভাবে বলছে, অথচ উনি নিজেও মেয়ে। সোহেল এতক্ষণে মুখ খুলে বলল, আপনারা সিজার করলেন কেন? কাকে জিজ্ঞাসা করে সিজার করেছেন? এসব কি বলছেন আপনি? পেশেন্টকে কি অবস্থায় নিয়ে আসা হয়েছে তা জানেন? ব্লিডিং হচ্ছিল না, বাচ্চাটা মারা যেতে পারতো সময় মতো সিজার না করলে। আপনার স্ত্রীরও কিছু একটা এসেছি, শুধু প্রতিশোধ নিতে। প্রত্যেকটা মানুষকে সারা পৃথিবী খুঁজে বের করে হলেও শাস্তি দিব। আর তার পরিবারের প্রত্যেকটা মানুষকে বোঝাবো আপনজন হারানোর কষ্টটা। ডায়েরির পাতায় নিজের অজান্তে আমার চোখ বেয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়লো। এতটা কষ্ট প্রিয়ম পেয়েছে জেনে খারাপ লাগলো। যাকে আমি এতটা অপছন্দ করি তার মনে এত কষ্ট। আমি আরো কিছু পাতা উল্টালাম, দেখলাম বড় বড় অক্ষরে লেখা রয়েছে অনু, শুধুই অনু, আমার অনু। এরকম আরো কত শব্দ অনুকে নিয়ে লিখেছে তা গুণে শেষ করতে পারবো না। কিছু পাতা উল্টানোর পর দেখলাম কিছু একটা লেখা। মন দিয়ে পড়তে শুরু করলাম। আমার অফিসে ইন্টারভিউ দিতে এসেছিল অনু। এর আগে ওকে একদিন ট্রাফিক জ্যামে দেখেছিলাম, তখনই খুবই ভালো লেগে যায়। কিন্তু ওর বাবার পরিচয় জেনে আমি একদম বাকরুদ্ধ হয়ে গেছিলাম। কি করবো বুঝতে পারছিলাম না। তখন ভাবলাম অনু শাস্তি পেলে আমার প্রতিশোধ পূর্ণ হবে। তাই অনুর সামনে আমি নিজেকে অনেক খারাপ ভাবে প্রদর্শন করলাম। আমার বেস্ট ফ্রেন্ড নাহিদের সাথে আলোচনা করলাম বিষয়টা। নাহিদ আমাকে বোঝালো, শত্রুর মেয়ে শত্রুই হয়। আমি বুঝছিলাম না কি করবো। নাহিদকে আসতে বললাম। নাহিদ আসলো। একটা প্ল্যান করলাম দুজন মিলে। সেই অনুযায়ী নাহিদ ছদ্মবেশে প্রিয়ম হয়ে সকলের সামনে আসলো। আর আমি নাহিদ হয়ে ওর ছোট ভাইয়ের পরিচয়ে চলতে লাগলাম। এখন আমি অনুর সাথে ঠিক সেটাই করবো যেটা ওর বাবা আমার ফুপির সাথে করেছিল। অনু জানবে ওর সতীত্বটা নষ্ট হয়েছে অন্য একটা পুরুষের কাছে। ও কষ্ট পাবে, নিজের প্রতি নিজের ঘৃণা হবে। আর এভাবে বেঁচে থাকতে হবে সারাটা জীবন। তারপর আমি ওকে ব্ল্যাকমেল করবো যেভাবে ওর বাবা করতো আমার ফুপিকে। কারণ আমি দেশে এসে খোঁজ নিয়ে জেনেছিলাম আমার বোনের সাথে ঘটা ঘটনা অনুর বাবার সাথে জড়িত। অনুর বাবা টাকা লোভ দেখিয়ে ছেলেটিকে দিয়ে এমন করিয়েছে। আমি ওকে শাস্তি দিব, এটা ভাবলেও খুব কষ্ট হয়। কিন্তু আমার বোনের আর ফুপির মুখটা যখন চোখের সামনে ভেসে ওঠে তখন খুব ঘৃণা হয় অনুকে দেখে। ডায়েরিটা বন্ধ করে স্তব্ধ হয়ে বসে আছি আমি। আমার চোখ দিয়ে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়লো। আমি বুঝতে পারছি না প্রিয়ম এতটা কষ্ট পেয়েছে, কিন্তু আমাকেই কেন ভালোবাসলো প্রিয়ম? কেন আমার জীবনটা নষ্ট করলো? আমার তো কোনো দোষ নেই। বাবার ভুলের শাস্তি আমি কেন পাবো? প্রিয়মকে আমি ভালোবেসে বিয়ে করিনি, আমাকে ঠকিয়ে বিয়ে করেছে প্রিয়ম। কিন্তু এখন প্রিয়মের আরেকজন শত্রু ওরই বেস্ট ফ্রেন্ড নাহি, যে ওকে মেরে ফেলতে চায়। আমি সুস্থ করবো প্রিয়মকে। ওকে বলবো ওর বেস্ট ফ্রেন্ড এখনো সবচেয়ে বড় শত্রু, যাকে প্রিয়ম বিশ্বাস করেছে। সরকারি শব্দ পেয়ে তাকিয়ে দেখলাম আমাদের বাড়ির মান সম্মানের প্রশ্ন। নিউজের হেডলাইন হয়ে যাবে। আমাদের পরিবারের এতদিনের উপার্জিত সুনামে দাগ লেগে যাবে। আমার উপর রাখলেন না, কিন্তু দাঁড়িয়ে বললেন, তুমি এই কাজটা ভালো করনি। এখন তোমাকে নাহিদের সেবা করে তুলতে হবে যতদিন না নাহিদ পুরোপুরি সুস্থ হয় আর ওনার উদ্দেশ্য সফল না হয়। আমি মনমারা হয়ে বেলকনিতে দাঁড়িয়েছিলাম। এটা সেই রুমের বেলকনি যেখানে কাল রাতে আমি অপেক্ষা করছিলাম অনেক স্বপ্ন আর আশা নিয়ে। আমার থেকে বেশ কিছুটা দূরে উনি মেইন দরজার সামনে পাইচারি করছেন। ছোট ভাই সামান্য মাথা ফেটে গেছে বলে এতটা চিন্তিত। আর আমি যে এদিকে ভেতরে ভেতরে মরে যাচ্ছি একটা বারও খোঁজ নিলেন না, একবারও আমার সাথে কথা বললেন না। ডাক্তার আসলো, তিনি ডাক্তারকে নাহিদের রুমে নিয়ে না গিয়ে ড্রয়িং রুমে নিয়ে গেলেন। আমি বিষয়টাতে বেশ অবাক হলাম। মানুষ এতক্ষণ ছোট ভাইয়ের সুস্থতার জন্য এত টেনশন করছিল, তাহলে এখন ডাক্তার আসার পর তাকে ছোট ভাইয়ের কাছে নিয়ে না গিয়ে ড্রয়িং রুমে কেন নিয়ে গেল? আমার কৌতূহল আরো বেড়ে গেল। সিদ্ধান্ত নিলাম ওনার কথা শুনবো। আমি যখন ড্রয়িং রুমের সামনে পর্দার আড়ালে এসে দাঁড়ালাম দেখলাম উনি ডাক্তারকে হাত জোর করে বললেন, যত টাকা লাগে আপনাকে আমি দিব। সত্যি বলছি, এই ছেলেটাকে আপনি মেরে ফেলুন। এমনভাবে মারুন যেন সবাই ভাবে মৃত্যুটা একটা অ্যাক্সিডেন্ট। আমি বাহির থেকে ওনার কথা শুনে চমকে উঠলাম। নিজের ভাইকে মেরে ফেলতে বলছেন উনি? আমি আরেকটু এগিয়ে কান পেতে শোনার চেষ্টা করলাম। ডাক্তার অবাক হয়ে বললেন, আপনি আমাকে টাকা দেবেন বুঝলাম, কিন্তু আপনি নিজের ছোট ভাইকে এভাবে মেরে ফেলতে চাচ্ছেন কেন? উনি বলতে শুরু করলেন, এই ছেলেটা আমার ভাই নয়, বিজনেসম্যান প্রিয়ম চৌধুরী, আমার বেস্ট ফ্রেন্ড। আমেরিকাতে একসাথে পড়াশোনা করেছি আমরা। কিছুদিন আগে এক সড়ক দুর্ঘটনায় প্রিয়মের বাবা মা বোন সহ পুরো পরিবার মারা যায়। প্রিয়মের বাবার একজন শত্রু ছিল, তার মেয়ে অনুরাধা, যাকে ও বিয়ে করেছে। ডাক্তার অবাক হয়ে কিছু বলতে চাইলো। হ্যাঁ, বিয়েটা ও করেছে, আমি না। বাবার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য প্রিয়ম দেশে এসেছিল ছদ্মবেশে, নিজের পরিচয় গোপন করে। আমাকে নিজের পরিচয় দিয়ে আমার ছোট ভাই সেজে